হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটিতে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলো থেকে যে সমস্ত এমসিকিউ মাধ্যমিক পরীক্ষাতে আসতে পারে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসতে পারে সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যারা আপকামিং মাধ্যমিক বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান এগুলোর মধ্যে কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ অসীম। তাহলে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হচ্ছে অসীম, কারণ সমতল দর্পণ কোনো গলীয় দর্পণের অংশ নয়, সেই জন্য সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হচ্ছে অসীম। পরে প্রশ্ন দেখো যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী? তাহলে দেখো গলীয় দর্পণের ক্ষেত্রে অর্থাৎ উত্তল বা অবতল যে কোনো দর্পণের ক্ষেত্রেই বক্রতা ব্যাসার্ধ কী হয়? ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। তাহলে হচ্ছে আমাদের আর ইকুয়াল টু 2f, এটা হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্কটি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো কি বলেছে যে উত্তল দর্পণ কোন প্রকার প্রতিবিম্ব গঠন করে? তাহলে দেখো উত্তল দর্পণ সবসময় আমাদের অসৎ এবং সমশীর্ষ এবং বস্তুর আকারের চেয়ে ছোট প্রতিবিম্ব গঠন করবে। তাহলে এখানে আমাদের অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অসৎ এবং সমশীর্ষ। তো দেখো এখানে আমাদের পাশের চিত্রে একটি উত্তল দর্পণ নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে উত্তল দর্পণের সামনে একটি বস্তু রাখা আছে। ঠিক আছে, তাহলে দেখো বস্তু থেকে একটি যদি সমান্তরাল আলোক রশ্মি উত্তল দর্পণে যদি প্রতিফলিত হয় তাহলে আমাদের প্রতিসিদ্ধ রশ্মিটি কীরকম হবে? এই ধরনের এদিকে যাবে। ঠিক আছে, আবার দেখো যদি একটি আলোক রশ্মি আমাদের যদি মেরু দিয়ে যায় তাহলে এখানে আমাদের মেরু যদি উত্তল দর্পণে মেরুতে যদি আমাদের প্রতিফলিত হয় তাহলে প্রতিসৃত রশ্মিটি কোন দিকে যাবে? এদিকে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই যে আমাদের দুটি রশ্মি প্রতিসৃত হচ্ছে, তাহলে এই দুটি প্রতিসৃত রশ্মি একটি বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে কোন বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হচ্ছে? বি বিন্দু থেকে। তাহলে এখানে আমাদের বস্তুটির প্রতিবিম্বটি গঠিত হবে। ঠিক আছে, তাহলে দেখো বস্তুটির প্রতিবিম্ব কেমন হচ্ছে? সমশীর্ষ হচ্ছে এবং অসৎ হচ্ছে, যেহেতু আমাদের উত্তল লেন্সের উত্তল দর্পণের বিপরীত দিকে আমাদের প্রতিবিম্বটি গঠিত হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো যে অবতল দর্পণ কোন প্রকার প্রতিবিম্ব গঠন করে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সদ ও সদ। তাহলে অবতল দর্পণ আমাদের দুই প্রকারই কিন্তু প্রতিবিম্ব গঠন করে, সদ আবার অসদ। তো এখানে দেখো কয়েকটি চিত্র দেওয়া আছে। তো দেখো প্রতিটি চিত্রতেই অবতল দর্পণের সামনে বস্তুকে কোথায় বা কোন অবস্থানে রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেই তালিকাটাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো অবতল দর্পণের সামনে অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমাদের বস্তুটিকে অসীমে রাখা হয়, দেখো বস্তুটিকে যদি অসীমে রাখা হয় তাহলে ফোকাসটি কোথায় গঠিত হচ্ছে? ফোকাসটি গঠিত হচ্ছে আমাদের ফোকাস বিন্দুতে। ঠিক আছে, এরপর দেখো যদি আমাদের বস্তুটিকে দেখো বক্রতা কেন্দ্রের বাম দিকে রাখা হয়, বাম দিকে, তাহলে আমাদের ফোকাসটি কোথায় গঠিত হচ্ছে? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে গঠিত হচ্ছে। এবং দেখো প্রতিবিম্বটি কী ধরনের হচ্ছে? অবশীর্ষ হচ্ছে এবং সদ হচ্ছে এবং বস্তুর চেয়ে আকারে ছোট হচ্ছে। এরপর দেখো আমাদের যদি বস্তুটিকে বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হচ্ছে? প্রতিবিম্বটি গঠিত হচ্ছে বক্রতা কেন্দ্রের এবং কী ধরনের হচ্ছে? সদ হচ্ছে এবং অবশীর্ষ হচ্ছে এবং বস্তুর আকারের সমান হচ্ছে। এরপর দেখো যদি বস্তুটিকে আমাদের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে রাখা হয় তাহলে প্রতিবিম্বটি গঠিত হবে বক্রতা কেন্দ্রের বাম দিকে এবং বস্তুর আকারের চেয়ে বড় হবে এবং অবশীর্ষ হবে এবং সদ হবে। ঠিক আছে, এরপর যদি আমাদের বস্তুটিকে ফোকাসে রাখা হয় তাহলে বস্তুটির মধ্যে প্রতিবিম্ব গঠিত হবে অসীম দূরত্বে। ঠিক আছে, অসীম দূরত্বে গঠিত হবে এবং প্রতিবিম্বটি হবে আমাদের অসৎ হবে, এই সদ হবে আমাদের। ঠিক আছে, এরপর দেখো আমাদের যদি বস্তুটিকে মেরু এবং ফোকাসের মাঝে রাখা হয় তাহলে বস্তুটির প্রতিবিম্ব আমাদের অসৎ হবে এবং সমশীর্ষ এবং বস্তুর আকারের চেয়ে বড় হবে। ঠিক আছে, তো এখানে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে তালিকাটি সম্পূর্ণ দেওয়া আছে। পরের প্রশ্নটি দেখো যে অবতল দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে বস্তুটির প্রতিবিম্ব কেমন হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অসৎ এবং বিবর্ধিত। তাহলে অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে বস্তুটির প্রতিবিম্ব হবে অসৎ এবং বিবর্ধিত। তাহলে এখানে দেখো আমাদের ছবিটিতে দেওয়া আছে একটি আমাদের অবতল দর্পণ রাখা আছে। এখানে অবতল দর্পণ দেখো মেরু এবং ফোকাসের মাঝখানে আমাদের বস্তুটিকে
রাখা আছে, ঠিক আছে। তো দেখো আমাদের বস্তু থেকে দুটি আলোক রশ্মিগুচ্ছ এখানে দেখো বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যদি আমাদের আলোক রশ্মিগুচ্ছ যদি যাই তাহলে আবার সেই পথে ফিরে আসে আলোক রশ্মি, ঠিক আছে। আবার দেখো আমাদের একটি আলোক রশ্মি অবতল দর্পণে দেখো মেরুতে প্রতিফলিত হয়েছে, তাহলে প্রতিফলিত আবার প্রতিশ্রিত হচ্ছে আমাদের এই পথ দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে দুটি প্রতিশ্রিত রশ্মি সেই প্রতিশ্রিত রশ্মি এ ড্যাশ বিন্দু থেকে প্রতিশ্রিত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে এখানে আমাদের প্রতিবিম্বটি গঠিত হবে কোথায়, এই বি এ ড্যাশের মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের প্রতিবিম্বটি কী ধরনের হচ্ছে, বিবর্ধিত হচ্ছে এবং সমশীর্ষ হচ্ছে এবং অসৎ হচ্ছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো যে উত্তল দর্পণের সামনে কোনো বস্তুকে রাখা হলে তার প্রতিবিম্ব কেমন হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অসৎ এবং বস্তুর আকারের চেয়ে ছোট অর্থাৎ খর্বকায় হয়। পরের প্রশ্ন দেখো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তুকে রাখা হলে তার প্রতিবিম্ব কেমন হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সৎ এবং একই আকারের। তাহলে দেখো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তুকে রাখা হলে প্রতিবিম্বটি হবে সৎ এবং একই আকারে, এবং কোথায় গঠিত হবে, বক্রতা কেন্দ্রে গঠিত হবে। দেখো এখানে আমাদের ছবিটিতে দেওয়া আছে, ঠিক আছে। পরের প্রশ্ন যে অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব কেমন হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সৎ ও বিবর্ধিত। তাহলে অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে বস্তু থাকলে বস্তুর প্রতিবিম্ব সৎ এবং বিবর্ধিত হয় এবং অবশিষ্ট হয়। পরের প্রশ্নটা দেখো যে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উত্তল দর্পণ। তাহলে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন যে গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে কি বোঝানো হয়। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝানো হয় যে কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রি অপেক্ষা কম হলে ওই গোলীয় দর্পণের উন্মেষকে ক্ষুদ্র উন্মেষ বলে। তো এই কারণে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 10 ডিগ্রি অপেক্ষা কম। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে গোলীয় দর্পণের উন্মেষ বলতে কি বোঝানো হয়। তো দেখো গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্ত বিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে দর্পণের উন্মেষ বলে। এরপর সরলরেখাটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আমাদের কৌণিক উন্মেষ। তো কৌণিক উন্মেষের মান যদি আমাদের 10 ডিগ্রি অপেক্ষা কম হয় তখন ওইটিকে আমাদের বলা হয় গোলীয় দর্পণের ক্ষুদ্র উন্মেষ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো যে অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছ প্রতিফলকের পরে কিভাবে পরিবর্তিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে যে অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছ প্রতিফলকের পরে কিভাবে পরিবর্তিত হয়। তো এখানে দেখো আমাদের এটি একটি আমাদের অবতল দর্পণ, ঠিক আছে। তাহলে দেখো অবতল দর্পণের এটি হচ্ছে আমাদের মেরু, এটি হচ্ছে আমাদের ফোকাস, আর এটি হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এই প্রতিফলক তলে প্রতিফলিতের পর আমাদের আলোক রশ্মিগুচ্ছ আমাদের কোনটা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো যে উত্তল দর্পণের মুখ্য ফোকাসের দিকে আগত রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের দ্বারা কিভাবে পরিচালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যায়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যায়। তো এখানে যদি আমরা ছবিটা আঁকি তাহলে এরকম হবে। তো এটি হচ্ছে আমাদের উত্তল দর্পণ, ঠিক আছে। তো উত্তল দর্পণ কি বলেছে যে মুখ্য ফোকাসের দিকে আগত রশ্মিগুচ্ছ। তাহলে আমাদের উত্তল দর্পণের আমাদের ফোকাসটা কোনখানে অবস্থিত হবে, ফোকাসটা আমাদের এইখানে অবস্থিত হবে, ঠিক আছে। তাহলে মুখ্য ফোকাস দিকে আগত রশ্মিগুচ্ছ, তাহলে দেখো এরকম আমাদের আগত রশ্মিগুচ্ছ, ঠিক আছে। তাহলে আমাদের প্রতিশ্রিত রশ্মিগুলো কীরকম হবে, সমান্তরাল হবে, ঠিক আছে। তাহলে প্রধান অক্ষের সঙ্গে কেমন হচ্ছে, সমান্তরাল হচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে। পরের প্রশ্নটি দেখো যে চকচকে স্টিলের বাটি ভিতরের পৃষ্ঠ নিম্নলিখিত কোন প্রকার দর্পণের মতো আচরণ করে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অবতল দর্পণের মতো। পরের প্রশ্ন যে অবতল দর্পণের মুখ্য ফোকাস থেকে অপসৃত রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পরে কোন পথে পরিচালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে, ঠিক আছে। পরের প্রশ্নটি দেখো যে গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, একটি। তাহলে গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা হচ্ছে আমাদের একটি।
পরের প্রশ্ন যে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলনের পর কোন পথে পরিচালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, একই পথে ফিরে যায়। কারণ আমরা কি জানি যে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আগত আলোক রশ্মি আবার সেই পথে ফিরে যায়। ঠিক আছে, পরের প্রশ্ন যে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পরে কোন পথে পরিচালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি, একই পথে ফিরে যায়। তাহলে এটা তোমরা মনে রাখবে, সে অবতল দর্পণ হোক আবার উত্তল দর্পণ হোক, যে বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর সেই একই পথে আবার ফিরে যায়। পরের প্রশ্ন যে দাঁতের চিকিৎসক কোন প্রকার দর্পণ ব্যবহার করে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অবতল দর্পণ। তাহলে দাঁতের চিকিৎসক অর্থাৎ দন্ত চিকিৎসক অবতল দর্পণ ব্যবহার করেন। পরের প্রশ্ন যে কোন প্রকার দর্পণ মোটর গাড়ির হেডলাইটে থাকে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অবতল দর্পণ। তাহলে মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন যে স্ট্রিট লাইটের প্রতিফলক হিসাবে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তল দর্পণ। তাহলে স্ট্রিট লাইটের প্রতিফলক হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন যে দাড়ি কামানোর সময় কোন প্রকার দর্পণ ব্যবহার বেশি সুবিধাজনক? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অবতল দর্পণ। পরের প্রশ্ন যে একটি বিন্দু উৎস থেকে সমান্তরাল রশ্মি পেতে হলে নিম্নলিখিত কোনটির ব্যবহার করা হয়? তো এই প্রশ্নের থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অবতল দর্পণ। তাহলে একটি বিন্দু উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পেতে গেলে নিম্নলিখিত মধ্যে অবতল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো যে একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হয়? তো দেখো একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপরিবর্তিত থাকবে। পরের প্রশ্ন যে আলোর প্রতিসরণে নিম্নলিখিত কোনটি অপরিবর্তিত থাকে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তাহলে কম্পাঙ্ক। আলোর প্রতিসরণে আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। পরের প্রশ্ন যে প্রিজমে আপতন কোণের মান বাড়াতে থাকলে চ্যুতিকোণের মানের কিরূপ পরিবর্তন হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্রথমে হ্রাস পাই পরে বৃদ্ধি পাই। তাহলে দেখো প্রিজমে আপতন কোণ মান যদি আমাদের বাড়তে থাকে তাহলে চ্যুতিকোণের মান প্রথমে হ্রাস পাবে পরে বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান কত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 15 ডিগ্রি। তাহলে এখানে তোমরা কি করে বলো তো, যে প্রতিসরণ কোণের মান থেকে আপতন কোণের মানটা বিয়োগ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কত হচ্ছে আমাদের 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের চ্যুতিকোণের মান। পরের প্রশ্ন দেখো যে একটি রশ্মি জল থেকে কাঁচে প্রতিসরিত হচ্ছে, প্রতিসরণের পর রশ্মিটির অবস্থান কোন দিকে সরে যাবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অবিলম্বের দিকে সরে যাবে। তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে দেখো, যে উপরে আছে আমাদের জল থেকে কাঁচ মাধ্যমে প্রতিসরিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাঁচ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমাদের আলো এখানে যদি প্রতিসরিত হয়, প্রতিসরিত হয়ে আমাদের কী হবে, এই বিভেদ তলের দিকে এই অবিলম্বের দিকে সরে যাবে প্রতিসরিত রশ্মিটা। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে আলোর প্রতিসরণের জন্য নিম্নলিখিত কোনটি দেয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, বস্তুর স্বচ্ছতা। তাহলে আলোর প্রতিসরণের জন্য বস্তুর স্বচ্ছতা দায়ী। পরের প্রশ্ন যে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 5/3 হলে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে দেখো এখানে আমাদের কি বলা আছে, যে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। তাহলে এখানে আমাদের মিউ আমাদের জলের সাপেক্ষে বলেছে, তাহলে এখানে আমাদের ডাব্লিউ দিচ্ছি, ওয়াটার মানে জল। তাহলে ডাব্লিউ মিউ এ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের 5/3 দেওয়া আছে। আমাদের কি বার করতে বলেছে, যে বায়ুর সাপেক্ষে জলের কত হবে। তাহলে আমাদের ডাব্লিউ মিউ এ সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি আমরা মিউ এ বাই মিউ ডাব্লিউ সমান 5/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মিউ ডাব্লিউ বাই মিউ এ ইকুয়াল টু 3/5। তাহলে এখান থেকে আমাদের আসছে, এখান থেকে আসবে আমাদের এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু 3/5। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হচ্ছে 3/5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশানটি। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো যে দুই মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে
কোনো আলোক রশ্মির কৌণিক চ্যুতির মান কত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 0 ডিগ্রি। তাহলে দেখো আমাদের দুই মাধ্যমের বিভেদ দলে প্রতিসরণের ক্ষেত্রে লম্ব আপতনের ক্ষেত্রে আমাদের প্রতিসরণ কোণটা কি হয়ে যাবে? 0 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো প্রতিসরণ কোণ যেহেতু 0 ডিগ্রি, আবার আপতন কোণ আমাদের 0 ডিগ্রি, তাহলে আমাদের কৌণিক চ্যুতি কত হচ্ছে? 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো যে কোনো প্রিজমের প্রতিসারক কোণের মান সর্বদা কি হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ধ্রুবক। তাহলে যে কোনো প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণের মান সর্বদা ধ্রুবক হয়। পরের প্রশ্ন দেখো যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন আপতন কোণের জন্য চ্যুতির মান সর্বনিম্ন হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 0 ডিগ্রি। তাহলে এখানে দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যদি আমাদের আলো লম্বভাবে আপতিত হয় তাহলে আপতন কোণের জন্য চ্যুতির মানটা সর্বনিম্ন হবে। ঠিক আছে, পরের প্রশ্ন যে প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কয়টি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 2টি। তাহলে প্রিজমের আমাদের প্রতিসারক তলের সংখ্যা হচ্ছে 2টি। পরের প্রশ্ন যে আলোর কোন ধর্মের জন্য সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে কিছু সময় সূর্যকে দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণের জন্য সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে সূর্যকে দেখা যায়। তো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকবার এই প্রশ্নটি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু দিয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো যে আলোর প্রতিসরণের সময় আপতিত রশ্মি কত ডিগ্রি কোণে আপতিত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? তাহলে দেখো আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি যদি আমাদের 0 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। কারণ আমাদের কি জানি স্নেলের সূত্রটি হয় যে দুই মাধ্যমের বিভেদ দলে কোনো আলোক রশ্মি আপতিত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। তাহলে আমাদের কি হয়? সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু আমাদের মিউ হয়। ঠিক আছে, এখানে থেকে আমাদের যদি আপতন কোণ অর্থাৎ আই ইকুয়াল টু যদি 0 হয়, আমাদের প্রতিসরণ কোণটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সাইন 0 মানে 0, তাহলে এটা আমাদের অসংজ্ঞাত আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের স্নেলের সূত্রটা প্রযোজ্য হবে না। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি এর অপশনটি, 0 ডিগ্রি। পরের প্রশ্ন যে প্রিজম পেরিস্কোপের সাহায্যে গঠিত কোন বস্তুর প্রতিবিম্ব কিরূপ হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন বি, খুব উজ্জ্বল। পরের প্রশ্নটা দেখো যে একটি কাঁচের স্ল্যাবে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান কত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন সি, 0 ডিগ্রি। পরের প্রশ্ন যে লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি, 2টি। তাহলে লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা হচ্ছে 2টি, কিন্তু দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? দর্পণের ক্ষেত্রে কিন্তু আমাদের 1টি। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো যে সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু দূরত্ব কত? তাহলে সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে রেটিনার কোন অংশে প্রতিবিম্ব গঠিত হলে দৃশ্যমান হয় না? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি, অন্ধবিন্দুতে। তাহলে রেটিনার যদি অন্ধবিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে আমাদের দৃশ্যমান হয় না। পরের প্রশ্ন যে চোখের কোন অংশে সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন ডি, ফোভিয়া সেন্ট্রালিস। তাহলে দেখো চোখের কোন অংশে সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায়? ফোভিয়া সেন্ট্রালিস। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে লেন্সের কোন বিন্দু থেকে দূরত্ব মাপা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আলোক কেন্দ্র থেকে। তাহলে লেন্সের আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র থেকে দূরত্ব মাপা যায়। পরের প্রশ্ন যে সমতুলোত্তর লেন্সের আলোক কেন্দ্র কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রধান অক্ষ ও উত্তল পৃষ্ঠের ছেদবিন্দুতে অবস্থিত। পরের প্রশ্ন যে মানব চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রেটিনায়। তাহলে মানব চক্ষুর রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে অপশন আমাদের সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে অবতল লেন্সের সামনে কোনো বস্তু থাকলে প্রতিবিম্বের দূরত্ব কেমন হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বস্তু দূরত্বের বেশি বা সমান হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।